নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু পারলৌকিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, ওপরওয়ালার কাছে জীবন নিয়ে আমাদের প্রত্যেকেরই নানান অভিযোগ। এটা কেন হলো, ওটা কেন হলো না, আমি কেন বঞ্চিত, দরিদ্র, কেন আমার জীবনে এত সমস্যা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খবর নিলে দেখা যায় বাইরে থেকে ভালো দেখালেও তলে তলে কিন্তু কেউই ভালো নেই। পুড়ছি আমরা সবাই, তবে আলাদা আলাদা চিতায়। তাই কেউ কারোটা বুঝতে পারছি না, ভাবছি যে আমার চিতারই বোধহয় তাপ বেশি। কারণ আজকের ঘটনায় যেমন অলৌকিক, ব্ল্যাক ম্যাজিক, ভৌতিক সব ব্যাপারই আছে, তেমনি মানুষের জীবনে কত ওঠা পড়া, কত রকম মোড় আসে সেটাও কিন্তু দেখার আছে। পাশাপাশি বেশ শিক্ষণীয় কিন্তু ঘটনাটা। তবে ঘটনাটি যে শেয়ার করেছে, এই ঘটনার জন্য সে নিজের নাম ঠিকানা গোপন রাখতে চায়। অসুবিধে নেই, নাম না করেই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। অন্যদিকে বলি, দামিনী পাল অলৌকিকের একজন কাছের বন্ধু। আজ তোমার জন্মদিন, তাই গোটা অলৌকিকের পক্ষ থেকে দামিনী, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। হ্যাপি বার্থডে। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমাদের বলি, দেরি না করে চটপট লাইক কমেন্ট করে দাও। আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রতি শনি মঙ্গলবার এমন নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে মেরি ক্রিসমাস অমিতদা। আজ আমি তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা বলতে চলেছি। তবে এই ঘটনায় আমি নিজের নাম ঠিকানা কিছু উল্লেখ করতে চাই না, কারণ এই ঘটনাটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। পরিবারের কিছু ব্যক্তিগত কথা, আমাদের মান সম্মান, অনেক কিছু। এমনিতেই অনেক ভুগেছি, তাই আর চাই না জীবনে আর কোনো ঝড় উঠুক। যাই হোক, ঘটনাটা তাহলে বলি। আমি আমার মায়ের খুবই আদরের সন্তান, কিন্তু ছোট থেকেই বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। সেই কারণে আমিই বলো বা আমার মা, অনেক স্ট্রাগল আমাদের জীবনে। জ্ঞান হওয়ার পর থেকে আমি মা, দিদুন আর এক মামাতো দাদার সঙ্গে থাকতাম। কারণ ওই দাদাও অনাথ, তারও আপন বলতে কেউ নেই। তাই ছোট থেকেই আমার একটা কথা মাথায় ঢুকে গিয়েছিল, যে এই তিনজন বাদে আমার আর কেউ নেই। কিন্তু আমার 2.5 বছর বয়সে একদিন দিদুনও আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। স্ট্রোক করেছিল, সময় দেননি। আমার মায়ের জীবনে আমি ছাড়া আর কেউ রইল না। কিন্তু থেমে গেলে তো চলবে না, তাই এরপর মা আমাকে নিয়ে একটি মহিলা হোস্টেলে থাকতে শুরু করলেন। তারপর রামকৃষ্ণ মিশনে আমাকে রেখে মা আবার জব শুরু করলেন। তখন 9 মাসে 6 মাসে এক আধবার মামার সঙ্গে দেখা করতে পারতেন। কাজেই শ্রী গোপালবাণী ভবনে এরপর আমাকে শিফট করলেন মা। তারপরও অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলল। কিন্তু কতদিন? মানুষের জীবনে চড়াই উতরাই, রোগ ভোগ, সমস্যা তো কম নয়। কাজেই আমার কথা ভেবে মা আবার বিয়ে করলেন। নতুন করে আমরা একটা আশ্রয় পেলাম। কিন্তু কে জানতো ভালো দিন আমাদের জীবনে বেশি দিনের জন্য আসেনি। ক্লাস 7 অবধি মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। 2017-র মাঝামাঝি সময় থেকে আবারও যুদ্ধ শুরু। আমার কথা ভেবে যাকে মা বিয়ে করেছিলেন, সেই হয়ে উঠল আমাদের মা মেয়ের সব থেকে বড় শত্রু। লোকটি প্লাস্টার অফ প্যারিস আর রঙের কন্ট্রাক্টর। মিশন রোডের কাছে তার অফিস। সেই অফিসের পাশের এক গলিতে এক মহিলা তার এক মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন।
কোনো কারণে হয়তো তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে বনিবনা নেই, তাই বাপের বাড়িতে বয়স্ক মা বাবার কাছে থেকে তাতে দেখভাল করতেন। সাল 2017 মাঝামাঝি আমার সেই স্টেপ ফাদারের সাথে সেই মহিলাটির বেশ ভালোই ভাব জমে যায়। ভদ্রলোক আমার আর মায়ের সাথে একদিন তার পরিচয় করিয়ে দিলেন। তাতেই মহিলাটি আমাদের দেখে একেবারে জ্বলে উঠেছিল। হয়তো সেই মহিলা ওনাকে পছন্দ করতেন, পরে আমার মা সেটা বুঝতে পেরেছিলেন। কারণ বলে না, মুখে না বললেও মেয়েরা মেয়েদের মনের কথা ঠিকই বুঝতে পারে। কিন্তু আমরা দুজন যে তার পথের কাঁটা। ওনার জীবনে আর অন্য কেউ থাকবে ওনার অংশীদার, সেটা উনি সহ্য করতে পারছিলেন না। তাই আমাদেরকেই রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছিলেন উনি। কিন্তু এভাবে যে আমাদের সরাতে চাইবে সেটা আমরা মা আর মেয়ে কোনাক্ষরেও কিন্তু আন্দাজ করতে পারিনি। প্রথম মহিলাটি আমার মায়ের সাথে খুব আলাপ করে, মায়ের মুখ থেকে সে কথা নিত, মাকে আমাদের ঘরের কথা জিজ্ঞেস করে খোঁজ খবর নিত। মাও সরল মনে সব কথা বলতেন। আর এটাই হয়ে দাঁড়ালো আমাদের জন্য কাল। আমাদের ঘর পরিবারের কথা নিয়ে আমাদের ওপরেই কালো জাদু করে সেই মহিলা। তারপর থেকেই ভদ্রলোক আমাদের মা আর মেয়ের ওপরে দিন তিনি যেন বিষিয়ে যাচ্ছিলেন। যেমন একদিন উনি হঠাৎ করেই আমাকে জিজ্ঞেস করলেন, কিরে, তুই হোয়াটসঅ্যাপ ইউজ করিস? আমার সাদা মনে কাদা নেই, বললাম হ্যাঁ করি। এই সামান্য ব্যাপার নিয়ে জানো না সে কি অশান্তি। আবার একদিন সেই মহিলা ওনাকে জানান আমায় নাকি কোন ছেলের সাথে হাত ধরাধরি করে হাঁটতে দেখেছেন। তাই নিয়েও বাড়িতে তুমুল অশান্তি। বাইরের লোকের সামনে আমাদের মা আর মেয়েকে উনি তেড়ে তেড়ে মারতে আসছিলেন। আবার এর দুদিন পর মা আমাকে পাশের বাড়িতে রেখে কোথাও গিয়েছিলেন, সেই নিয়েও বিশাল ঝামেলা। কেন আমাকে যার তার বাড়িতে রেখে যাবেন? দিনকাল ভালো নয়, যদি কিছু হয়। তা নিয়ে আমাকে কোপাতে পর্যন্ত এসেছিলেন। মা আমাকে বাঁচাতে তখন এগিয়ে আসে, মাকেও সে কোপাতে যায়। সেই অশান্তিতে আমাদের ঠাকুরের সিংহাসনটা পর্যন্ত ভেঙে গিয়েছিল। তারপর একদিন আমাদের পাশের বাড়ির একজন জেঠিমা মাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গো, রোজই দেখি তোমাদের বাড়িতে কিছু না কিছু নিয়ে অশান্তি হয়, আগে তো হতো না। মা তখন ওনাকে ব্যাপারটা বললেন, যদিও না বললেও উনি জানতেন সবই। রাত দিন বাড়িতে অশান্তি, আর পাশের বাড়ির লোক জানবে না তা কি হয়? কিন্তু উনি এটা জানতেন না যে ওই সিংহাসনটা আমাদের ওই মহিলাটি দিয়েছিলেন। সেটা শোনার পর উনি বলেন, বাঁচতে চাইলে সিংহাসনটা তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করো। নিশ্চয়ই এই সিংহাসনে টুকটাকের কোনো জিনিস রাখা আছে, ওই জন্যই আজ এই অবস্থা। মাও ভেবে দেখলেন, যবে থেকে সিংহাসনটা আনা হয়েছে তারপর থেকেই বাড়িতে ঝামেলা হচ্ছে। এমন এমন সামান্য সামান্য ব্যাপার জানিয়ে কোনোভাবেই ঝামেলা হওয়ার কথা নয়। তো এরপরে সিংহাসনটা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সত্যি সত্যি তারপর কিছুদিনের জন্য ঝামেলাটা কমে গিয়েছিল। কিন্তু যখন সেই সিংহাসন দিয়ে বাড়িতে অশান্তি লাগেও কিছু হলো না, তারপর সেই মহিলা আরো কিছু মারাত্মক পন্থা নিলেন। এবার সে আমাদের উপরে প্রেত চালনা করেছিলেন। প্রথম আমরা বুঝতে পারতাম না, দেখতাম যে আশেপাশের হাওয়া বাতাস সব ঠিকঠাকই, কিন্তু আমাদের বাড়ির ভেতরে কেমন যেন গুমট ভাব, কেমন যেন ভারী ভারী পরিবেশ। আমরা ভাবতাম যে এখন গরমকাল, ওই জন্যই বোধ হয়। কিন্তু ভুলটা ভাঙল একদিন দুপুরে। বিভৎস গরম সেদিন, বিছানায় গা দেওয়া যাচ্ছে না। তাই লাঞ্চ করে আমি আমার বেডরুমের মেঝেতে শুয়েছিলাম।
চোখে সবেমাত্র একটু ঘুম লেগে এসেছে, এমন সময় আমার মনে হলো কেউ যেন আমার পা ধরে একটা টান দিল। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি উঠে বসে চারদিকে দেখলাম, কিন্তু না, ঘরে দ্বিতীয় আর কেউ নেই। তাহলে কে টানবে আমার পা? ভাবলাম যে আমার মনের ভুল। অনেক সময় ঘুমোতে গেলে এরকম হয়, মনে হয় যেন একটা ঝাঁকুনি লাগলো, বা মনে হয় যেন পড়ে যাচ্ছি। এই সবই কিছু হবে হয়তো। তো আবারও আমি শুলাম, আবারও সেই একই জিনিস হলো। আমি কিন্তু ভীতু না, তবুও সেদিন ওই ভর দুপুর বেলাতেও কেমন যেন আমার গাটা ভারী হয়ে এলো। মনে হচ্ছিল যে ব্যাপারটা স্বাভাবিক নয়। আমি বাদেও ওই ঘরে যেন আরো কেউ আছে। তাই আর রিস্ক না নিয়ে এরপর আমি খাটে গিয়ে শুলাম। এর আবার ৩-৪ দিন পর, সম্ভবত রবিবার, আবারও সেদিন আমি মেঝেতে শুয়েছি। আবারও কখন আমার চোখটা ঘুমে লেগে এসেছে। হঠাৎ আমার মনে হলো একটা হাত আমার গায়ে দিয়ে কেউ যেন শুয়ে আছে। প্রথমে আমি ভাবলাম যে আমার মা বোধ হয়, তাই পাশ ফিরে মাকে ধরে ঘুমোতে গিয়ে দেখি আমার হাতটা মেঝেতে গিয়ে ঠেকল। কি হলো ব্যাপারটা? সঙ্গে সঙ্গে আমি চোখ খুললাম, দেখি পাশে কেউ নেই। তাহলে কে হাত দিয়ে শুয়ে আছে আমার গায়ে? আমার গাটা কেমন যেন শিউরে উঠল। সেদিন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সেদিনের পর থেকে আমি আর কোনোদিন মেঝেতে শুইনি। হয়তো সেই মহিলা আমাদের শেষ করার জন্য আমাদের উপর প্রেত চালনা করেছিল, কারণ এর আগেও সে এরকম অনেক কাণ্ডই করেছে। যদি কখনো পুজোর প্রসাদ বা এমনি কোনো খাবার রান্না করে পাঠাতো, সেটা খাবার পর আমার আর মায়ের অসম্ভব পেটে ব্যথা হতো। আমরা প্রথমে বুঝতাম না, ভাবতাম হয়তো বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করেছে, ওই জন্য হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধ খেয়েও ওই ব্যথা কমতো না। তারপর একদিন পাশের বাড়ির জেঠিমাটি বললেন, না না, এসব ওই রান্না বান্নার জন্য হচ্ছে না, নিশ্চয়ই ওর মধ্যে কিছু মেশানো থাকে, টুকটাকের কোনো জিনিস। ওই মহিলা কিছু পাঠালে খাবে না তোমরা। তারপর থেকে উনি কিছু পাঠালে আর আমরা খেতাম না, ফেলে দিতাম। ফলে এদিক থেকেও উনি তেমন কোনো সুবিধা করতে পারলেন না। তখন আবার কি করেছিল কে জানে, অমাবস্যার দিনগুলোতে দেখতাম আমার আর মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা ফোসকা মতো পড়ত, লাল হয়ে যেত। মনে হতো যেন জ্বলে উঠত জায়গাগুলো, যেন আগুনে ছ্যাঁকা লেগেছে। কিন্তু না, ছ্যাঁকা লাগার কোনো ব্যাপারই ছিল না, কারণ এটা আমার সঙ্গেও হতো। মা না হয় আগুনের কাছে যায়, কিন্তু আমি তো যেতাম না। তাহলে আমার কেন হতো? ভেবেছিলাম যে অ্যালার্জির সমস্যা, স্কিন প্রবলেম, কিন্তু একজন মুখের উপর বলেই দিল, মনে হচ্ছে তোমাদের ওপর কেউ কালো জাদু করছে, না হলে একের পর এক এসব ঘটনা ঘটার কথা নয়। বড় কিছু হওয়ার আগে পারলে কোনো ঠাকুর বাড়ি বা কোনো তান্ত্রিকের কাছে যাও। তবে আমরা কিন্তু কোথাও যাইনি। মা তার আরাধ্য দেবতা মহাদেব ও বজরংবলীর কাছে বলেছিলেন, তোমরা থাকতে কেউ আমার আর আমার মেয়ের ক্ষতি করতে চাইছে, আর তোমরা চুপ করে বসে আছো। তাহলে কি এটাই ধরে নেব যে তোমাদের থেকেও খারাপ মানুষের শক্তি বেশি? তোমার ভক্ত, তোমার সন্তানদের ওপর এসব নির্যাতন চলছে, তোমাদের কি কোনো দায় দায়িত্ব নেই? তোমরা কি শুধু এই মূর্তি? না, মূর্তি নয়, মায়ের কথা শুনেছিলেন তারা। তাই এরপর আরো এমন কিছু ঘটনা ঘটল যে অপরাধীরা উপযুক্ত শাস্তি পেল।
এর 1-1.5 মাস পরে একদিন দুপুরে সেই ভদ্রলোক বাড়িতে ফিরলেন না। অনেকক্ষণ ধরে আমি আর মা ওনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু তিনি এলেন না। এই আসবে করে করে বিকেলবেলায় আমরা দুপুরের খাবার খেলাম। তারপর মা বাইরের কলে যখন বাসন কোসন ধুচ্ছিলেন, তখন তিনি খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরলেন। মাকে জিজ্ঞেস করেন, ঘরে ডেটল আছে নাকি? থাকলে একটু তুলো আর ডেটল দিও তো, পায়ে চোট লেগেছে। মা জানতে চাইলেন যে কি করে হলো। তখন তিনি বললেন, ওনার অফিসের সামনে একজন মহিলা তার মেয়েকে পড়াতে দিতে যাচ্ছিল। তখন উনি নাকি যেচেই তাকে সাহায্য করতে যান। রাস্তার ধারে একটা লরি দাঁড়ানো ছিল। আচমকাই ড্রাইভার সেটা স্টার্ট দিয়ে দেয়। ওনার আর বাচ্চাটার সামান্য চোট লেগেছে, কিন্তু মেয়েটার মা গুরুতর জখম অবস্থায় জেনিথ হসপিটালে ভর্তি। এই ঘটনার প্রায় সপ্তাহ 2 পর একদিন দুপুরে উনি যখন বাড়িতে খেতে এসেছিলেন, সেদিন আমাদের বললেন, সেদিন যে তোমাদের অ্যাক্সিডেন্টের কথা বললাম, তোমরা কি দেখতে যাবে না? মা বললেন, কাকে দেখতে যাব? আমরা তো তাকে চিনিই না। তখন উনি বললেন সেই ভদ্র মহিলার কথা। ওনাকেই নাকি সেদিন উনি সাহায্য করতে গিয়েছিলেন, ওনারই অ্যাক্সিডেন্ট হয়। তো এরপরে আমরা সবকিছু ভুলে ওনাকে দেখতেও গিয়েছিলাম। গিয়ে ওনার যে অবস্থা দেখি, ভাবলে এখনো গা শিউরে ওঠে। একেবারে যাচ্ছে তাই অবস্থা। ডান হাতের থেকে হাড় ভেঙে কাঁধের হাড়ের ওপরে উঠে গেছে। ভীষণ যন্ত্রণা পাচ্ছে। মনে হচ্ছিল না যে আর কোনোদিনও উনি ঠিক হবেন বলে। কি বলবে এটাকে, নিয়তি নাকি কর্মফল? যেটা ভাবছো আমাদেরও সেটাই মনে হয়। আসলে ওই একজন আছেন না, যার নোটবুকে সবকিছু নোট করা থাকে, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আগে আমরা এসব জাদু টোনা, তুক্তা, কালো জাদু বিশ্বাস করতাম না, কিন্তু যবে থেকে নিজেদের সঙ্গে সব ঘটেছে, তারপর থেকে বিশ্বাস না করে যাই কোথায়। কিন্তু যতজনের মুখে শুনেছি, দেখেছি যে এসব করে কেউ কখনো ভালো থাকে না। যাদের উপর এসব করা হয় তারা যে করে হোক বেঁচে যায়, কিন্তু যারা করে তাদের শেষে ভয়ঙ্কর পরিণতি হয়। হয়তো এখনের প্রভাব থেকে আমরা পুরোপুরি মুক্তি পাইনি, কিন্তু আমাদের বিশ্বাস আছে ঠাকুরের উপরে, একদিন আবার সব ঠিক হয়ে যাবে। একদমই তাই, সব ঠিক হয়ে যাবে। তুমি অলৌকিকে এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছ, তবে তোমাদের সঙ্গে যে এত অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে তা জানা ছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর হ্যাঁ, এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমাদেরও থেকে থাকে আর তোমরা এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। তো এবারে গত এপিসোডে রোহিণী মালিক লিখেছে, নোটিফিকেশন পেয়ে চলে এলাম, ফার্স্ট কমেন্ট করলাম দাদা। গোপাল লিখেছে, ঘটনাগুলো দারুণ, এত ভালো লাগলো তোমার মুখে বলার ভাষা নেই। মনীষা কাকিমা লিখেছেন, খুব ভালো লাগলো ঘটনা দুটো, সো অ্যামেজিং। দামিনী পাল লিখেছে, দুটো ঘটনাই ভালো লাগলো, প্রথমটা দারুণ ভয়ের ছিল। সোহিনী বক্সি লিখেছে, দাদা এখন আমি ছাদে বসে রোদ্দুরে তোমার ঘটনা শুনছি, সেই মজা লাগছে গো। আশিস দাস লিখেছে, ভাই আমি বাংলাদেশের সিলেট থেকে আশিস দাস বলছি, আমি অলওয়েজ আপনার ঘটনা শুনি। ধন্যবাদ। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, সুপ্রিয়া দাস, মৌসুমী মুখার্জি, বিটিএস আর্মি গার্লস, সৌরভ রয়, সুদেশা সিংহা রয়, পিঙ্কি ঘোড়ই, অজন্তা হোড়ে, মায়াদি, অর্কপ্রবণস্কর, সানি আহমেদ, সোমা মুখার্জি, অক্ষয় অধিকারী, অমিতা জেঠিমা, মিঠুন পাল,
কৃষ্ণা হালদার, সায়ন মণ্ডল, বিশ্বজিৎ, অমিতা মণ্ডল, বিনয় মাইতি, বঙ্কিমচন্দ্র দত্ত সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।